সারা দেশে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো বুদ্ধিজীবী দিবস। সব দেশের সাথে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এবং 15 ডিসেম্বর থেকে শিববাড়ি গাজীপুর বিআরটি লেনে শুরু হচ্ছে বিআরটিসি এসি বাস চলাচল। অভিনন্দন ভোরে পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনাবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অভিনন্দন ভোরে পাতার মধ্যরাতের সংবাদে, সাথে আছি তাসনাবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরাজয় নিশ্চিত জেনে ডিসেম্বরের এই দিনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দস্যু রাজাকার আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় ঠান্ডা মাথায় এ গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে বুদ্ধিবৃত্তিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1971 সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিক সহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ রাজধানীর রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন অধ্যাপক মনির চৌধুরী, ডাক্তার ডালিম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডাক্তার ফজলে রাব্বি, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহু ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এস এ মান্নান, এএনএম গোলাম মুস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভীন। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক ও অন্যান্য পেশাজীবীরা। তারা ছিলেন বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের হৃদয়, এবং তাদের মৃত্যু বাঙালি জাতির জন্য একটি বড় আঘাত। মুক্তিযুদ্ধে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 14 ডিসেম্বর বাংলাদেশের মানচিত্রে বাঙালিদের লাল রঙের প্রতীকের একটি বড় অংশ। ভোরের পাতা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে সুর। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র, শ্রমিক, জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে। ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তন পরে ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পক্ষ থেকে
আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থেই আছে দুই পক্ষের সাথে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। ধন্যবাদ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালনায় রোববার থেকে শিববাড়ি গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল শুরু করবে। এদিন বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, প্রাথমিকভাবে 10টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বাস র্যাপিড ট্রানজিট টার্মিনাল থেকে বিআরটি লেনের বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার, মোট 42.5 কিলোমিটার পথ চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া 70 টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া 140 টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে। দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে 12টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় শিল্প উপদেষ্টা আরও বলেন, গত 15.5 বছরে গ্যাস খনন করা হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে, দেশের সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি, যেন দেশে সারের সংকট না থাকে, যেন কৃষকরা তাদের কৃষিকাজের জন্য সার পান। নেই কোনো ধরনের তদবির, নেই মোটা অঙ্কের টাকার লেনদেন। নিজের মেধা যোগ্যতায় মাত্র 120 টাকায় পুলিশ বাহিনীতে যুক্ত হতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ভ্যান চালক, শ্রমিক, দিনমজুর, দরিদ্র কলা বিক্রেতা কিংবা রাজমিস্ত্রির ছেলে মেয়ে। লালমনিরহাট প্রতিনিধি মাসুদ বাবুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি গ্রামের দরিদ্র ভ্যান চালক হাফিজুল ইসলাম। নিবাস জেলা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত হাতীবান্ধা উপজেলা। সেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্যান চালিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে সন্তানদের লেখাপড়া সহ 6 জনের সংসার কোনো রকমে টেনে হেঁচড়ে চালান। 2023 দইখাওয়া আদর্শ কলেজ থেকে এইচএসসি পাশ করেন বড় ছেলে সুমন মিয়া। পরিবারের অজান্তে মাত্র 120 টাকায় পুলিশের চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু বাবা হাফিজুল তার ছেলের চাকরি হওয়ার ব্যাপারে ছিলেন প্রায় একদমই আশাহীন। কারণ গ্রামের অনেকেই বলেছিলেন শুধু আসা যাওয়াই হবে, চাকরি আর হবে না, পুলিশের চাকরি নিতে ঘুষ লাগে। সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সুমন মিয়া। এভাবে মাত্র 120 টাকায় সরকারি চাকরি জুটবে তা কখনো কল্পনা করতে পারেননি এই দরিদ্র পরিবারটি। আমার ছেলে নাকি 120 টাকা দিয়ে আবেদন করছে, তো আমি লাস্ট পর্যায়ে লাস্টের দিন আমাকে বললো, আব্বু আমি 120 টাকা দিয়ে আবেদন করছি, আমি মাঠটা রদির অঙ্ক থেকে করছি, আমি টিকছি 3টে কি 2.5-3টার দিকে রেজাল্ট পাইলাম। এইটা যাক বেড়া পুলিশের চাকরি বলে হয়েছে, তো যাক এইটাই আমার সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে মেধা দেখে যে তারা চাকরিতে নিচ্ছে, এইটাই আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। পুলিশের সার্কুলার দিছে, আবেদন করলাম 120 টাকা দিয়ে। আবেদন করার পর আর যখন আমি মাঠে যাই অনেকেই অনেক কিছু বলল যে মাঠে যে কি হবে কিছু হবে না, তারপর অনেকে অনেক কিছু বলছে, তবু আমি কারো কথা না শুনে আমি নিজের আত্মবিশ্বাস নিয়ে আমি মাঠে গেলাম। পর্যায়ক্রমে মাঠ হওয়ার পর আমি সবগুলোতে ইনশাল্লাহ টিকে গেলাম। আর আমাদের এসপি স্যার অন্তত একজন ভালো মানুষ, তিনি 36 জন যে আমাদের চাকরি হয়েছে
আমার বিশ্বাস এই 36 জনে নিজ যোগ্যতায় মেধা দিয়ে সবাই চাকরি পাইছে না। শুধু সুমন মিয়াই নন, তার মতো এবার জেলার 36 জন ছেলে মেয়ে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে যাচ্ছেন, যাদের প্রায় সকলেই দরিদ্র ঘরের সন্তান, যাদের কারো কারো বাবাও নেই, মা অনেক কষ্টে মানুষ করেছেন, আর যাদের বাবা আছেন তাদের কেউ শ্রমিক, কেউ গ্রাম পুলিশ, কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ বা রাজমিস্ত্রি বা ক্ষুদ্র কৃষক। 120 টাকায় আমি আবেদন করাচ্ছি ছেলে, আল্লাহর রহমতে আমার ছেলে যোগ্যতা টিকছে, আমি বাবা মা খুশি আছি, পরিবারের সবাই মিলে খুশিতে আছে। আমি তো বিশ্বাস করি আমি তো টাকা দিতে পারবো না, আমি হলো তো বিশ্বাস করি না আমার মেয়ের চাকরি হবে। আজ 120 টাকাতে আমার মেয়ের চাকরি হইলো, আমি স্বপ্নেও জানি না বা কল্পনা করতে পারিনি আমার মেয়ের চাকরি হবে 120 টাকা। লালমনিরহাট জেলায় এমন একজন এসপি স্যারকে আমরা পেয়েছি যিনি স্বচ্ছ এবং নিখুঁতভাবে আমাদের পরীক্ষার রেজাল্ট করেছেন, দেখেছেন, দেখার পর আমাদের রেজাল্ট দিয়েছেন। আমরা চাই এইরকম এসপি স্যার প্রত্যেকটা জেলায় আসুক এবং বাংলাদেশের মেধাবী ছাত্ররা তারা সঠিক মূল্যায়ন পাক। দরিদ্র সব পরিবারের সন্তানেরা এক একজন হতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য। কোনো তদবির ছাড়াই নিজেদের যোগ্যতায় পরিবারের সন্তানরা সরকারি চাকরি পেতে যাচ্ছে নিয়ে উচ্ছ্বসিত প্রতিবেশীরাও। তারা এজন্য পুলিশ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি লালমনিরহাট পুলিশ লাইন্সে মনোনীত এসব প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে জেলা পুলিশ। প্রতিবাসী নাতি সম্পর্ক হয়, ছেলে খুব ভালো, বাপে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, ছেলের অমিক ব্যবহার ভালো খুব, এটা আমরা জানি আর কি। চাকরি হওয়ার পর আমরা গ্রামবাসী সবাই খুশি আর কি, যাই গরিব মানুষ চাকরিতে বললো এটা ভালো কথা, খুশি আমরা খুব। সে আবেদন ফির মধ্যে 120 টাকা চাকরি হয়েছে। আমাদের লালমনিরহাটের জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যার সম্পূর্ণ শতভাগভাবে এই 36 জনকে নিয়োগ দিয়েছে। পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়াটি শুরু থেকে কঠোর নজরদারির মধ্যে ছিল। কোনো ধরনের অনিয়ম ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশ সুপার। আমরা 120 টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে। এছাড়া অন্য কোনো তদবির বলেন বা অন্য যে কোনো বিষয়ে আমরা 100% নিরপেক্ষ, সততা এবং একনিষ্ঠের সাথে কাজ করেছি। এখানে যারা যোগ্য এবং মেধাবী তারাই চাকরি পেয়েছে। দুর্নীতি মুক্ত, নিরপেক্ষভাবে মেধাবী ও যোগ্যরাই পুলিশ বাহিনীতে যুক্ত হয়ে নিজেদের দেশ সেবায় নিয়োজিত করুক, এমনটি প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ভোরের পাতা। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রার পারদ নেমেছে 8 ডিগ্রিতে। ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল 8টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল থেকে আবারও কুয়াশার দাপট, এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছে না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 85%। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর। সেই ঝড়ো বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির ওপর। সেই ঝড়ো বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বলা হচ্ছে, আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপ পড়তে পারে পরমাণু শক্তিধর রাষ্ট্রটিতে। যদিও আসাদ সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয়, তবে ভূ রাজনৈতিক সমীকরণে ভারতকেও টানা হচ্ছে এখানে। ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে দেখা হয়, যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব, ইসরায়েল ও তুরস্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান। আর দক্ষিণ এশিয়ার ইরানের অন্যতম মিত্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমিজ আহমেদ জানান, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়ে যায় তাহলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না। মধ্যপ্রাচ্যে যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থও দুর্বল হয়ে পড়বে। ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় 85 লক্ষ ভারতীয় নাগরিককে দেশে ফিরে আসতে হবে। ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চেষ্টা করছে ফ্রান্স। সাম্প্রতিক দেশটির তৎপরতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ এমনটি দাবি করছে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট শনিবারের এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চিন্তাভাবনায় অনেকটা এগিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আগামী 18-19 ডিসেম্বর আসন্ন ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের শান্তিরক্ষীর ভূমিকায় ইউরোপীয় সৈন্য মোতায়েনের সম্ভাবনা উত্থাপন করবেন তিনি। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে এমনটি আশা করছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। যদি শেষ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয় তবে ওই বাহিনী মোতায়েন করা হবে, কিন্তু তার আগেই বাহিনী প্রস্তুত রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন সংশ্লিষ্টরা। এবার বিনোদনের সংবাদ। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক খবরে দাবি করেছে, নিউ ইয়র্কে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করেছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাকে গৃহবন্দী করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক খবরে দাবি করেছে, নিউ ইয়র্কে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করেছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এরপর একে একে হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে চঞ্চলের গৃহবন্দীর খবর প্রচার করে। এই বিষয়টি নিয়ে এবার একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন চঞ্চল। তিনি জানালেন, খবরটি মিথ্যা, এমন কোনো ঘটনাই তার সঙ্গে ঘটেনি। বুধবার সংবাদ প্রতিদিন অনলাইনে প্রকাশ করা হয় বিমান থেকে সেনার কবজায় বাংলাদেশ গৃহবন্দী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে দাবি করা হয়, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউ ইয়র্কে যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার। বিমান ছাড়া কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাবাহিনীর সদস্যরা বিমানে উঠে সরাসরি চঞ্চলের কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল উত্তর দেন, কাজের সূত্রে নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। এরপরে বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সেই খবরে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর তার ঘনিষ্ঠজনদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই ধারাবাহিকতায় গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে। বাংলাদেশের সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছে। এ কারণেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন শুটিং সেটে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। ফেসবুক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, আমাদের হাউস সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। এবার খেলাধুলার সংবাদ। দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেও জয়ের কাছাকাছি গিয়ে 11 রানে হারে পাকিস্তান। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল প্রোটিয়ারা। সেঞ্চুরিয়ানের টসে জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। সায়েম আয়ুবের 98 রানে ভর করে 206 রানে পুঁজি পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিক্স ও রাশি ভান্ডার জুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 3 বল হাতে রেখেই 7 উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো বুদ্ধিজীবী দিবস। সব দেশের সাথে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এবং 15 ডিসেম্বর থেকে শিববাড়ি গাজীপুর বিআরটি লেনে শুরু হচ্ছে বিআরটিসি এসি বাস চলাচল। এই ছিল আজকের ভোরের পাতার মধ্যরাতের সংবাদ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।